Welcome everyone. Today prosthetic carcinoma class or topic আমরা আজকে প্রোস্টেটিক কার্সিনোমা এমআরসিএস পার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে প্রত্যেক বছরই মানে এমন কোনো বছর নেই যেটা থেকে কোশ্চেন আসে না। প্রত্যেক বছরই এটা থেকে 2টা এবং 3টা কোশ্চেন আসে। প্রোস্টেটিক কার্সিনোমা ডায়াগনোসিস, তারপর ট্রিটমেন্ট, বিশেষ করে ট্রিটমেন্ট থেকে আমরা প্রোস্টেটিক কার্সিনোমাতে বেশি কোশ্চেন পেয়ে থাকি। আপনারা তো রিসেন্ট বিসিএস পরীক্ষা দিলেন, সেখানেও প্রোস্টেটিক কার্সিনোমা থেকে বোধহয় কোশ্চেন ছিল আর কি। তো এই জিনিসটা ইউনিভার্সালি আমাদের সার্জারি ফ্যাকাল্টির সবার জন্য ইম্পর্টেন্ট আর কি। তো এটা নিয়ে আজকে আমরা একটা ছোট আলোচনা করব। আপনারা আশা করি এখান থেকে বেশ কিছুটা উপকৃত হবেন বা লাভবান হবেন। দেখেন, প্রোস্টেটিক কার্সিনোমা আমরা জানি যে প্রোস্টেট একটা গ্ল্যান্ড, তাই না? প্রোস্টেট একটা গ্ল্যান্ড। তো অ্যাডিনোকার্সিনোমা হয় হচ্ছে গ্ল্যান্ডে, যেখানে যেখানে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের যে কার্সিনোমা সেটাকে বলা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। অ্যাডিনো অর্থ গ্ল্যান্ড থেকে অরিজিন হয় এবং কার্সিনোমা অর্থ এপিথেলিয়াল অরিজিন। সুতরাং অ্যাডিনোকার্সিনোমা অর্থ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল অরিজিন। আমরা দেখেন এখানে একটা প্রোস্টেট আঁকানোর চেষ্টা করছি। প্রোস্টেট, ভেতর দিয়ে ইউরেথ্রা বা প্রোস্টেটিক ইউরেথ্রা গেছে। প্রোস্টেটিক কার্সিনোমা ইউজুয়ালি আমরা জানি যে প্রোস্টেটের পেরিফেরি, এই যে পেরিফেরি যে জোনগুলো প্রোস্টেটের পেরিফেরিতে হয়, যার কারণে আর্লি যে প্রোস্টেটিক কার্সিনোমা এটাতে আমাদের সাধারণত অবস্ট্রাকটিভ সিমটম বা ইউরিনারি সিমটম এগুলো পাওয়া যায় না, কারণ এটা প্রোস্টেটের পেরিফেরির দিকে হয়। যদি এটা মিডিয়ান লোবে বা ভিতরের দিকে হতো, এই ভিতরের দিকে হতো, তাহলে সহজেই সে ইউরেথ্রাকে অবস্ট্রাক্ট করতো এবং ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন বা ইউরেথ্রাল যে অবস্ট্রাকটিভ সিমটম এগুলো করতো, কিন্তু পেরিফেরিতে হওয়ার কারণে এটা করে না। আর যদি লোকালি অ্যাডভান্সড হয় প্রোস্টেটিক কার্সিনোমা, তাহলে সাধারণত এর আশেপাশে যে অর্গানগুলো আছে, যেমন সেমিনাল ভেসিকল, তারপর হচ্ছে যে প্রোস্টেটিক ইউরেথ্রা, এই জিনিসগুলোতে সে ছড়িয়ে যায় এবং অবস্ট্রাকটিভ সিমটম তৈরি করে। আর প্রোস্টেটিক কার্সিনোমা আমরা জানি বেশিরভাগই এটা হেমাটোজেনাস মেটাস্টাসিস হয়। হেমাটোজেনাস মেটাস্টাসিসের মাধ্যমে সে ভার্টিব্রা, ফিমোরাল হেড, রিবস, স্কাল, পেলভিক বোন, ইউজুয়ালি পেলভিক বোন এবং লোয়ার লাম্বার ভার্টিব্রা এগুলাতে মেটাস্টাসিস হয়। এছাড়া লিম্ফেটিক মেটাস্টাসিস আছে এটার, যেটা আমরা অবটুরেটর লিম্ফ নোডে প্রোস্টেটিক কার্সিনোমা ইউজুয়ালি মেটাস্টাসিস হয়। ভার্টিব্রাতে যে প্রোস্টেটিক কার্সিনোমা যে মেটাস্টাসিস হয়, এটা ইউজুয়ালি হয় ব্যাটসন ব্যাটসন ভেনাস প্লেক্সাসের মাধ্যমে। এই ভেনাস প্লেক্সাসের মাধ্যমে প্রোস্টেট থেকে ম্যালিগন্যান্ট সেল ভার্টিব্রাতে মেটাস্টাসিস করে। ওকে, এখন আমরা ডায়াগনোসিসে চলে আসি। প্রোস্টেটিক কার্সিনোমা ডায়াগনোসিসের জন্য আমরা সর্বপ্রথম, রোগী যদি কোনো সিমটম নিয়ে আসে, তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে যে একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, ডিআরই করে থাকি। প্রোস্টেটিক ডিজিজ ডায়াগনোসিসের জন্য প্রথম আমরা ক্লিনিক্যালি ডিআরই করে থাকি। ডিআরইতে আমরা ইউজুয়ালি একটা হার্ড ইরেগুলার একটা প্রোস্টেট পেতে পারি। এরপর আমাদের যদি প্রোস্টেটিক ফাইন্ডিংটা সাসপিশিয়াস হয়, তাহলে আমরা এরপরে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন করে থাকি। আপনারা জানেন সবাই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যদিও এটা প্রোস্টেটিক ক্যান্সার স্পেসিফিক না, বাট এটা আমাদের একটা ধারণা দেয় যে সে প্রোস্টেটিক ক্যান্সারে আক্রান্ত হতে পারে। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের ইউজুয়ালি আমরা জানি নর্মাল ভ্যালু হচ্ছে যে 4 ন্যানোগ্রাম/ml। যদি এটা মোর দ্যান 10 ন্যানোগ্রাম/ml হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার প্রোস্টেটিক কার্সিনোমা হওয়ার সম্ভাবনা আছে। এবং যদি 35-এর বেশি হয়, 35 ন্যানোগ্রাম/ml এর বেশি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার অ্যাডভান্সড অথবা মেটাস্ট্যাটিক প্রোস্টেটিক কার্সিনোমা হতে পারে। তো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন মেজারমেন্ট করার মাধ্যমে আমরা মোটামুটি একদিকে যেতে পারি, যে প্রোস্টেটিক কার্সিনোমা ডায়াগনোসিসের দিকে যেতে পারি। এরপর আরো যদি আমরা শিওর হতে চাই, সেটার জন্য আমাদের করতে হবে ট্রান্স রেকটাল আল্ট্রাসোনোগ্রাম এবং বায়োপসি। আপনারা দেখেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমরা এখানে 2টা ছবি দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে ডিআরই করতেছেন, আর একটা হচ্ছে যে ট্রান্স রেকটাল আল্ট্রাসোনোগ্রাম। দেখেন রেকটাম দিয়ে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম প্রব দিয়ে প্রোস্টেটের কাছাকাছি যাই এবং সেখান থেকে দেখেন একটা নিডল আছে, ছোট্ট একটা নিডল দেখা যাচ্ছে, যে নিডলটা দিয়ে পোস্টেট থেকে আমরা বায়োপসি কালেক্ট করি। এই বায়োপসিরই পরে হিস্টোপ্যাথোলজি করে আমরা প্রোস্টেটিক ক্যান্সার আছে কিনা এটা কনফার্মেটরি ডায়াগনোসিস করি। এছাড়া বায়োপসি থেকে আমরা গ্লিসন্স স্কোর, যেটা আমরা একটু পরেই দেখব, গ্লিসন্স স্কোর নির্ণয় করে সেটা থেকে আমরা গ্রেডিং করতে পারি। ওকে,
আর এছাড়া যদি মেটাস্ট্যাটিক ডিজিজ হয় বা অ্যাডভান্সড ডিজিজ হয়, সেটার জন্য আমরা এমআরআই এবং সিটি স্ক্যান এবং বোন স্ক্যানিং করতে পারি। সাধারণত পেলভিক যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর প্যাথোলজি জানার জন্য, প্যাথোলজি ডায়াগনোসিস করার জন্য এমআরআই হলো বেস্ট। সিটিও করা যেতে পারে, তবে এমআরআই বেস্ট। অ্যাবডোমেনে হলে আবার সিটি বেস্ট। আর যদি ভার্টিব্রাল বা বনি মেটাস্টাসিস হয়, সেটার জন্য আমরা বোন স্ক্যান বা পেট সিটি স্ক্যান করতে পারি। তাহলে এভাবে মোটামুটি আমরা প্রোস্টেটিক ক্যান্সার ডেফিনেটিভ ডায়াগনোসিস করতে পারি। এরপর আমরা গ্রেডিং করব যে এটা কোন গ্রেডে আছে। প্রোস্টেটিক কার্সিনোমা গ্রেডিং এর জন্য আমরা জানি খুব একটা পপুলার সিস্টেম হলো গ্লিসন্স গ্রেডিং সিস্টেম। এই গ্রেডিং সিস্টেমটা কিছুটা বোঝার ব্যাপার আছে, এটা আমি আপনাদেরকে একটু ডিটেলস বলার চেষ্টা করি, কারণ এটা থেকে আগেও আহ, গত 24-এ এটা থেকে কোশ্চেন আসছে আর কি। সো গ্লিসন্স স্কোর একটু দেখি আমরা। গ্লিসন্স স্কোর ডায়াগনোসিস করতে গেলে গ্লিসন্স স্কোর গ্লিসন্স স্কোর প্রথমে আমরা একটা প্রোস্টেট আঁকানোর চেষ্টা করি। একটা প্রোস্টেটের ভিতর দিয়ে এটা হচ্ছে ইউরেথ্রা, যেটাকে বলে প্রোস্টেটিক ইউরেথ্রা। তাহলে গ্লিসন্স স্কোর ডায়াগনোসিসের জন্য আমরা মার্কিং কিছু মার্কিং ব্যবহার করি, সেটা হচ্ছে 1 2 3 4 5। 1 and 2 মিনস নো প্যাথোলজি ইউজুয়ালি, তার মানে সেলস রিজেম্বল টু নর্মাল সেল। থ্রিতে থ্রিতে আমরা যেটা ধরি সেটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড সেল, টিআইএ ওয়েল ডিফারেন্সিয়েটেড। ফোরে হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, এবং ফাইভে হচ্ছে যে আনডিফারেন্সিয়েটেড বা অ্যানাপ্লাস্টিক। এই জিনিসটা একটু মাথায় রাখেন। 1 আর 2-এ হচ্ছে যে 1 আর 2-এ আমরা যে সেলগুলো মানে 1 আর 2 মার্কিং আমরা যে সেলগুলোর জন্য করি, সেই সেলগুলো অলমোস্ট রিজেম্বল টু নর্মাল সেল। 3 মার্কিং করি আমরা ওয়েল ডিফারেন্সিয়েটেড সেলের জন্য, 4 করি মডারেটলি ডিফারেন্সিয়েটেড জন্য, এবং 5 করি আনডিফারেন্সিয়েটেড বা অ্যানাপ্লাস্টিকের জন্য। এখন দেখেন এই প্রোস্টেটকে এখন আমরা 3 ভাগে ভাগ করি। উপরেরটা হলো অ্যাপেক্স, নিচেরটা হলো মিডিয়ান পার্ট, এবং লাস্টেরটা হলো সরি, নিচেরটা অ্যাপেক্স, মাঝেরটা মিডিয়ান পার্ট, এবং উপরেরটা হলো বেস। ওকে, তাহলে আমরা আমরা ধরে নিই যে ধরেন এই যে যে জায়গাটা আমি মার্কিং করলাম, এই জায়গাগুলোতে ধরেন প্রোস্টেটিক ক্যান্সার সেল আছে বলে মনে হচ্ছে। সুতরাং আমরা প্রত্যেকটা, এখানে দেখেন 1 2 3 4 5 6, 6টা পার্ট হয়েছে, 6টা পার্টের প্রত্যেকটা থেকে আমরা 2টা করে বায়োপসি নেব। তাহলে এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, আবার নিচের থেকে একটা, তারপরে একটা, এখানে একটা, এখানে একটা, নিচেও ঠিক একইভাবে। তাহলে এভাবে আমাদের বায়োপসি হলো 6 × 2 = 12টা বায়োপসি হলো। আমরা একটু মার্কিং করি, ধরেন ABCDEFGHIJKL। ওকে, তাহলে এ থেকে বায়োপসি নিয়ে ওই যে আমরা ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনোগ্রাম করে যে বায়োপসিটা নিলাম, ওই বায়োপসিটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা ধরি এতে আমরা, তাহলে প্রথমে আমরা বেজে আসি। বেজ থেকে আমরা 4টা বায়োপসি নিয়েছি। তাহলে এ থেকে যে বায়োপসিটা নিয়েছি, সেটার সেটার গ্রেডিং আমরা ধরতে পারি। দেখেন এ এতে কোনো ক্যান্সার সেল বা ক্যান্সারের অস্তিত্ব নাই বলেই মনে হচ্ছে। সুতরাং এ কে আমরা ধরে নিতে পারি 1 বা 2, যে কোনো একটা ধরে নিতে পারি। ধরেন আমরা একই ধরলাম। বি তেও নাই মনে হচ্ছে, এটাকে আমরা 2 ধরলাম। এটা আমরা জাস্ট ধরে নিচ্ছি আর কি, হ্যাঁ। সি সিতে দেখেন কিছুটা ক্যান্সার সেলের অস্তিত্ব আছে, সেহেতু সি কে আমরা ধরতে পারি ওয়েল ডিফারেন্সিয়েটেড বা মডারেটলি ডিফারেন্সিয়েটেড, যে কোনো একটা ধরতে পারি। আমরা 3ই ধরে নিই, ওয়েল ডিফারেন্সিয়েটেড। আবার ডি তেও ক্যান্সার সেল নাই, তাহলে ডি কে আমরা ধরছি। আবার এটাকেও আমরা 1 বা 2 ধরতে পারি, 1ই ধরলাম। ওকে, এরপরে বেজের পরে আমরা চলে আসি মিডিয়ান পার্টে। মিডিয়ান পার্টে ধরেন ই মার্কিং করেছিলাম আমরা। ই কে আমরা ধরছি, দেখেন এখানে ক্যান্সার সেল আছে বোঝাই যাচ্ছে। তে আমরা তাহলে 4 ধরতে পারি। এফ এ এফ এও আমরা 4 বা 5 ধরতে পারি, আমরা 5 ধরি।
জিতেও মনে হচ্ছে যে ক্যান্সার সেল নাই, তাহলে জিতে হচ্ছে যে আমরা 1 ধরি, বা এইসে এবং আমরা 1 বা 2 যে কোনো একটা ধরতে পারি। আবার আমরা অ্যাপেক্সে চলে আসি। অ্যাপেক্স এর ক্ষেত্রে দেখেন আইতে কিছুটা ক্যান্সার সেল আছে বলে মনে হচ্ছে, তাহলে আই এর জন্য আমরা 3 নিতে পারি, জে এর জন্য 1 বা 2 নিতে পারি, 1 বা 2। তারপর হচ্ছে যে কে এর জন্য আমরা নিতে পারি 1 বা 2, 2 ধরি, এবার এল এর জন্য 1 বা 2 যে কোনো একটা ধরি। ওকে, তাহলে আমরা যে বায়োপসি গুলো নিলাম সেগুলোর আমরা একটা গ্রেডিং করে ফেললাম। এবার বেজে, এবার আমরা এখান থেকে আমাদের একটা নিতে হবে, তাহলে বেজে সব থেকে বড় যেটা সেটা নিব। এখানে দেখেন সব থেকে বড় আছে 3, তাহলে আমরা 3 চুজ করব। মিডিয়ান পার্টে সব থেকে বড় আছে দেখেন 4 5 1 2, তার মানে 5 সব থেকে বড়, তাহলে আমরা 5 নিব। আবার অ্যাপেক্সের সব থেকে বেশি আছে হচ্ছে 3, সুতরাং আমরা 3 নিব। তাহলে আমরা বেজের জন্য পেলাম 3, মিডিয়ানের জন্য পেলাম 5 এবং অ্যাপেক্সের জন্য পেলাম আবার 3। এইবার আমাদের বের করতে হবে গ্লিসন্স স্কোর। গ্লিসন্স স্কোর বের করার সিস্টেম হচ্ছে যে এই যে অ্যাপেক্স, বেজ এবং মিডিয়ান পার্টের যে তিনটা পেয়েছি, এখান থেকে আমরা বড় দুইটা নিব এবং সব থেকে বড়টা প্রথমে লিখবো এবং তারপরে ছোটটা পরে লিখবো। আর যদি দুইটা একই হয় তার থেকে কমন একটা নিব। তাহলে দেখেন এখানে সব থেকে বড় আছে হচ্ছে যে 5, তাহলে আমরা 5 নিলাম, এবং দুইটা 3 আছে, তাহলে তার একটা থেকে আমরা নিলাম হচ্ছে যে একটা 3, তাহলে হচ্ছে 5 + 3 = 8। তাহলে আমাদের গ্লিসন্স স্কোর হলো এই 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 কার্সিনোমার জন্য হলো গ্লিসন্স স্কোর হলো 5 + 3 = 8। এখন দেখেন এটা আমরা তো এভাবে ধরে নিছি, কিন্তু সবসময় তো এমন হবে না। তাহলে দেখেন এর তিনটা কম্বিনেশন হতে পারে। কি রকম? বেস, মিডিয়ান, অ্যাপেক্স, তিনটাই এক হতে পারে। ধরেন তিনটাই 4 হতে পারে, 4 4 4। আবার কি হতে পারে? তিনটাই আলাদা হতে পারে, 3 4 5। আবার দুইটা এক হতে পারে, আরেকটা আলাদা হতে পারে, যেটা এখানে হয়েছে। যেমন আমরা ধরেন 4 4 অ্যান্ড 5। তাহলে প্রত্যেকটার জন্য আমরা গ্লিসোস স্কোর নির্ণয় করব। তাহলে প্রথমটার জন্য যদি আমরা হিসাব করি, তাহলে তিনটাই এক আছে, তাহলে আমরা যে কোনো দুইটা নিব আর কি। তাহলে 4 + 4 এর গ্লিসোস স্কোর 8। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখেন, দ্বিতীয়টার ক্ষেত্রে আহ সব থেকে বড় আছে 4 এবং তারপরে আছে যে সব থেকে বড় আছে 5, তারপরে আছে 4, তাহলে 4 + 5 = 9। তাহলে ওনার গ্লিসোস স্কোর 9। এরপরেরটা আমরা দেখি, সব থেকে বড় আছে 5, এরপর আছে দুইটা 4, তাহলে একটা সিঙ্গেল 4 নিব, এটাও 9। ওকে, তাহলে এগুলো দিয়ে আমরা গ্লিসন্স স্কোর বের করতে পারি। সব থেকে কম হয় হচ্ছে যে 2, এবং সব থেকে বেশি হয় হচ্ছে যে, যেহেতু 5 সব থেকে বড়, তাহলে হচ্ছে 10। তাহলে 2 হলে সব থেকে ভালো প্রগনোসিস, 10 হলে সব থেকে খারাপ প্রগনোসিস। ঠিক আছে, এভাবে আমরা গ্লিসন্স স্কোর নির্ণয় করি। এখন দেখেন এখানে আপনারা একটু দেখেন যে গ্রেডিং দেওয়া আছে গ্লিসন্স স্কোরে। গ্লিসন্স স্কোর যদি 6 হয় তাহলে তার গ্রেড হচ্ছে 1। গ্লিসন্স স্কোর যদি 7 হয় তাহলে তার গ্রেড হচ্ছে যে 2। গ্লিসন্স স্কোর, এখন দেখেন এখানে দেখেন দুইটাই 7 আছে, দুইটাই 7 আছে, কিন্তু একটা গ্রেড 2 এবং আরেকটা হচ্ছে গ্রেড 3। এটা কিভাবে হলো? দেখেন দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে কম্বিনেশনটা ছিল এরকম যে প্রথমে লেখা হয়েছে 3, তার মানে একটা ছিল 3, আর বাকি দুইটা ছিল হচ্ছে যে সরি, দুইটা ছিল 3 এবং একটা ছিল 4। এজন্য এই কমনটা থেকে সিঙ্গেলটা আগে নেওয়া হয়েছে এবং তারপরে 4 লেখা হয়েছে, তাহলে এটা হচ্ছে 7। আর দ্বিতীয়টার ক্ষেত্রে 4 আগে লেখা হয়েছে, তার মানে দুইটা ছিল 4 এবং একটা ছিল 3, তার মানে এটাও 4 + 3 7। কিন্তু দ্বিতীয়টা বেশি খারাপ, মানে এখানে যে নিচেরটা 3 নাম্বারটা বেশি খারাপ। তার কারণ হচ্ছে 3 নাম্বারটাতে দেখেন দুইটা বায়োপসি আমার হচ্ছে 4 নাম্বার গ্রেডে আছে, কিন্তু এর উপরেরটাতে দুইটা বায়োপসি 3 নাম্বার গ্রেডে আছে। তার মানে 3 নাম্বার গ্রেড মানে ওয়েল ডিফারেন্সিয়েটেড, কিন্তু 4 নাম্বার হচ্ছে যে মডারেটলি ডিফারেন্সিয়েটেড। তার মানে এখানে দুইটার স্কোর 7 হওয়া সত্ত্বেও 4 + 3টা 3 + 4 এর থেকে খারাপ। এরপরে দেখেন গ্লিসন্স স্কোর 4 হচ্ছে যে 8। এর যতগুলো কম্বিনেশন হয় 4 + 4, 3 + 5 এবং 5 + 3, এগুলো সবই গ্রেড 4 এর মধ্যে। এবং গ্লিসন্স স্কোর 5 মানে হচ্ছে 9 বা 9 এর বেশি। এখানে যে কয়টা কম্বিনেশন হয় সেগুলো দেখানো হয়েছে। তাহলে এভাবে আমরা গ্লিসন্স স্কোর বের করতে পারি এবং গ্লিসন্স স্কোর থেকে প্রোস্টেটিক কার্সিনোমার গ্রেড আমরা ডিটারমিনেশন করতে পারি।
এরপরে আমরা দেখেন গ্রেডিং এর পরে আসবো আমরা স্টেজিং এ। ঠিক আছে, স্টেজিং, স্টেজিং, স্টেজিং কিভাবে করা হয় প্রোস্টেটিক কার্সিনোমা। প্রোস্টেটিক কার্সিনোমা স্টেজিং করার জন্য আমরা প্রোস্টেট একটু আঁকাই। এই যে প্রোস্টেট, প্রথমে হচ্ছে আমরা জানি আমরা কার্সিনোমা স্টেজিং করি টি এন এবং এম দিয়ে, তাই না? তাহলে টি তে T1A, T1B, T1C। সহজভাবে বলবো, আমরা একটু মনে রাখার চেষ্টা করবেন। T1A হচ্ছে যে less than 5% অফ দ্য প্রোস্টেটিক এরিয়া এফেক্টেড, এবং ওয়ান লোবের যে কোনো একটা, ধরেন এরকম একটা জায়গায় এফেক্টেড। 1B তে more than 5% এফেক্টেড, কিন্তু একটা লোবে, এরকম ধরেন একটু বেশি অংশ এফেক্টেড হলো। আর T1C তে সেটা হচ্ছে যে এই দুটাতে পিএসএ বাড়ে না, 1A এবং 1B তে পিএসএ বাড়ে না, T1C তে পিএসএ বাড়তি থাকে, কিন্তু আপনি ডিআরই ফাইন্ডিং করলে ডিআরই তে কোনো আপনি পালপেবল কোনো কিছু পাবেন না। T1C তে হচ্ছে যে এটা। এরপরে আমরা চলে আসি T2A, T2B, T2C। T1A তে হলো প্রোস্টেটিক কার্সিনোমা একটা লোবের, একটা লোবে এফেক্টেড, ছোট্ট একটা জায়গায়, ঠিক আছে। T2B হলো যে কোনো একটা লোবের অর্ধেকের বেশি অংশ সে এফেক্টেড করেছে, এটা হচ্ছে T2B। আর T2C হলো দুইটা লোবকেই সে এফেক্ট করছে, দুইটা লোবকে সে কিন্তু ক্যাপসুলের ভিতরে আছে। ঠিক আছে, ক্যাপসুলের ভিতরে আছে। এটা হলো হচ্ছে যে টু তে চলে। এবার আমরা T3 তে আসবো। T3 দুইটা, T3A এবং T3B। T3A টা হলো এটা এ আর বি এখানে আলাদা করে তো দরকার নেই, এখানে মোটামুটি এ আর বি এটা হলো হচ্ছে সেমিনাল ভেসিকলকে সে ইনভলভ করেছে, সেমিনাল ভেসিকলকে ইনভলভ করেছে। T3A কে এভাবে বলা আছে যে যে কোনো এক পাশে সেমিনাল ভেসিকল, আমরা জানি যে এই পাশ দিয়ে এসে এখানে এখানে পোস্টেরিয়র ইউরেথ্রা ওপেন করে, দুই পাশ দিয়ে দুইটা সেমিনাল ভেসিকল। সো T3A হলো যে ইউনিল্যাটারাল, এক সাইডের অথবা দুই সাইডেরই ক্যাপসুলার ক্যাপসুলার ইনভেশন এবং সেমিনাল ভেসিকল ইনভলভমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে T3A এবং T3B। তাহলে T3A তে হলো যে কোনো এক পাশে অথবা দুই পাশে ইনভলভ করবে, আর T3B তে সেমিনাল ভেসিকল ইনভলভ করবে। আর T4A হচ্ছে যে মেটাস্ট্যাটিক ডিজিজ, এর আশেপাশে যে অর্গানগুলো আছে, যেমন হচ্ছে লিভেটর অ্যানিমাসেল, লিভেটর অ্যানিমাসেল, তারপরে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আছে এগুলোকে ইনভলভ করবে। তাহলে আমরা এটা দিয়ে, এটা আমরা দেখলাম যে টিএনএম, প্রথমে আমরা গ্রেডিং দেখলাম গ্লিসন স্কোর দিয়ে, এরপর আমরা স্টেজিং দেখলাম প্রোস্টেটিক কার্সিনোমার। এরপরে আমরা ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্টে যাওয়ার আগে পিএসএ টেস্টটা একটু দেখে নিই। পিএস এর ভ্যালুটা আমরা দেখলাম, কিন্তু পিএসএ আমি বলেছি যে এটা স্পেসিফিক না, কারণ এটা আরো অনেক কিছুতে পারে। দেখেন এখানে দেখা আছে প্রোস্টাটাইটিস, ইউটিআই, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, ভিগোরিয়াস ডিআরই যদি করা হয়, রিসেন্ট যদি ইজাকুলেশন হয়, আপনি যদি অনেক এক্সারসাইজ করেন, ইউরিনারি রিটেনশন হয়, তারপরে ইনস্ট্রুমেন্টেশন, ধরেন ইউরেথ্রাল কোনো প্রসিডিওর করা হলো বা ক্যাথেটারাইজেশন করা হলো, তারপর কিছু ড্রাগ আছে যেমন হচ্ছে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, অ্যাসপিরিন, স্ট্যাটিন, এই ড্রাগগুলো আমাদের পিএসএ লেভেলকে অল্টার করে। সুতরাং আমাদেরকে পিএসএ বাড়লেই যে প্রোস্টেটিক কার্সিনোমা এটা আমরা ধরে নিতে পারবো না, আমাদেরকে এই জিনিসগুলো এক্সক্লুড করতে হবে। আচ্ছা, স্টেজিং দেখানো হয়েছে, স্টেজিং আপনাদেরকে দেখাইলাম। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন স্টেজিং এর ছবি যেটা বললাম ওইটা এখানে ছবি আকারে দেওয়া আছে। এখন ট্রিটমেন্ট দেখেন, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো প্রোস্টেটিক কার্সিনোমার ট্রিটমেন্ট, কারণ ট্রিটমেন্ট থেকেই প্রত্যেক বছর বেশি কোশ্চেন আসে। তাহলে হচ্ছে ট্রিটমেন্ট, খুব ভালো করে দেখার চেষ্টা করবেন ট্রিটমেন্টটা। দেখেন আমরা ট্রিটমেন্টকে চার ভাগে ভাগ করেছি। এক নাম্বার হচ্ছে যে লো গ্রেড, লো গ্রেড মানে যাদের গ্লিসন্স স্কোর কম, পিএসএ কম, এগুলোকে আমরা লো গ্রেড বলছি। লো গ্রেড টিউমার যদি হয় সেক্ষেত্রে বয়স যাদের বেশি, ওল্ড এজ মানে মোর দ্যান 70 ইয়ার যদি হয়, তাহলে আমরা কিছুই করবো না, জাস্ট অবজারভেশন করব, অবজারভেশন এবং সার্ভিলেন্স করব। মানে তাকে আমরা অবজার্ভ করব এবং কিছুদিন পর পর ফলো আপে রাখবো। এই ফলো আপের সময় আমরা কি কি দেখব? ফলো আপের সময় আমরা ডিআরই করে দেখব, তার প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এই জিনিসগুলো আমরা প্রত্যেক ফলো আপে চেক করে দেখব। এরপরে যদি ইয়াং এজ হয় তাহলে কোনো কথা নেই, রেডিকাল প্রোস্টাটেক্টমি করব, রেডিকাল
প্রোস্টাটেক্টমি, রেডিকাল প্রোস্টাটেক্টমি করে ফেলবো। রেডিকাল প্রোস্টাটেক্টমিতে আমরা কি কি করি? প্রোস্টেট প্লাস সেমিনাল ভেসিকল প্লাস লিম্ফ নোড। কোন লিম্ফ নোড? অপটোটাল লিম্ফ নোড। এই পুরা জিনিসটাকে আমরা ফেলে দেই, এটাকে বলছি আমরা রেডিকাল প্রোস্টাটেক্টমি। এরপর দেখেন যদি হাই গ্রেড হয়, হাই গ্রেড কার্সিনোমা হয়, সেক্ষেত্রে ওল্ড এজের ক্ষেত্রে, ওল্ড এজের ক্ষেত্রে যদি কোনো সিমটম না থাকে তাহলে আবার আমরা অবজারভেশনই করব। কিন্তু ওল্ড এজে যদি সিমটম থাকে, ওল্ড এজ যদি সিমটম থাকে, কি ধরনের সিমটম থাকতে পারে? অবস্ট্রাকটিভ সিমটম, তার মানে সে প্রোস্টেটিক ইউরেথ্রাকে ইনভলভ করেছে। প্রোস্টেটিক ইউরেথ্রাকে ইনভলভ করলে তার অবস্ট্রাকটিভ সিমটম, তার ইউরিনারি কমপ্লিকেশন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? যেহেতু বয়স অনেক বেশি, তাকে আমরা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট করতে পারি, যেসব পেশেন্টটা ফিট তাদের ক্ষেত্রে। যদি যদি তারা ফিট না হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা হরমোনাল থেরাপি দিব। হরমোনাল থেরাপি, হরমোনাল থেরাপিতে আমরা কি দিয়ে থাকি? লুটিনাইজিং হরমোন, রিলিজিং হরমোন অ্যাগোনিস্ট প্লাস অ্যান্টি অ্যান্ড্রোজেন বা অ্যান্টি টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন দিয়ে থাকি আমরা, ঠিক আছে? তাহলে আমরা হাই গ্রেডের ক্ষেত্রে ওল্ড এজে যদি কোনো সিমটম না থাকে তাহলে অবজারভেশন, যদি অবস্ট্রাকটিভ সিমটম থাকে টার্প করব অথবা হরমোনাল থেরাপি দিব। আর ইয়াং এজে কি করব? ইয়াং এজে হাই গ্রেড যদি হয়, এখানেও রেডিকাল প্রোস্টাটেক্টমি প্লাস রেডিওথেরাপি, রেডিওথেরাপি দিব। অথবা যারা অপারেশন করতে চায় না তাদেরকে কি করব? হরমোনাল থেরাপি দিব, এর সাথে আমরা কি দিব? রেডিওথেরাপি দিব। ওকে, তাহলে এটা আমরা হাই গ্রেডের ক্ষেত্রে পেয়ে গেলাম, লো গ্রেড হাই গ্রেড। এইবার যদি মেটাস্ট্যাটিক ডিজিজ হয়, মেটাস্ট্যাটিক ডিজিজ, মেটাস্ট্যাটিক আমরা জানি কোন ক্যান্সার যদি মেটাস্ট্যাসিস হয়ে যায় সেগুলো ট্রিটমেন্ট করার মানে সুযোগ আমাদের খুবই কম থাকে। আমরা সাধারণত এইসব রোগীদেরকে প্যালিয়েটিভ থেরাপি দিয়ে থাকি, তার মানে আমরা তাদের সিমটম কন্ট্রোল করি। তাহলে মেটাস্ট্যাটিক ডিজিজের ক্ষেত্রে, ওল্ড এজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ওল্ড এজ, ওল্ড এজে একই, আমরা ওল্ড এজ বা ইয়াং এজে দুইটা ক্ষেত্রেই আমরা হরমোনাল থেরাপি দিব। হরমোনাল থেরাপি, লুটিনাইজিং হরমোন, রিলিজিং হরমোন এবং অ্যাগনিস্ট এবং অ্যান্টি টেস্টোস্টেরন বা অ্যান্টি অ্যান্ড্রোজেন। এটা হচ্ছে মেটাস্ট্যাটিক ডিজিজ। এইবার দেখেন যদি মেটাস্ট্যাটিক ডিজিজ, মেটাস্ট্যাটিক ডিজিজ উইথ বনি পেইন, বনি পেইন নিয়ে আসে। আমরা বললাম যে প্রোস্টেটিক কার্সিনোমা মেটাস্টাসিস হলে সেটা ভার্টিব্রাতে, তারপর রিপসে, স্কালে, ফিমারে, এগুলাতে মেটাস্টাসিস হয়। তাহলে মেটাস্ট্যাটিক ডিজিজের সাথে যদি বনি পেইন থাকে তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করব হচ্ছে যে WHO অ্যানালজেসিক রেটার। আমরা এই রোগীকে তো কিওর করতে পারবো না, তাহলে আমাদের ওদের সিমটমকে কমাইতে হবে যেন সে বাকি জীবনটা সে একটু মানে কম কষ্টে থাকে আর কি। তাহলে WHO অ্যানালজেসিক ল্যাডার, আপনার এটার নাম শুনে থাকবেন, অ্যানালজেসিক ল্যাডার। এটাতে ফার্স্ট ফার্স্টে প্রথমে দেওয়া হয় NSAID অ্যান্ড প্যারাসিটামল। আমরা প্রথমে ফার্স্ট স্টেজে এটা দিয়ে থাকি WHO অ্যানালজেটিক। যদি এটাতে কাজ না হয় তাহলে আমরা দিব এটাতে ট্রামাডল সেকেন্ড স্টেজে, ট্রামাডল অথবা কোডেইন, কোডেইন দিয়ে থাকি, ঠিক আছে? এতেও যদি আমরা পেইনকে কন্ট্রোল করতে না পারি, থার্ড স্টেজে আমরা দিয়ে থাকি হচ্ছে যে মরফিন, প্যাথেডিন, পেথিডিন। থার্ড স্টেজে আমরা এটা দিয়ে থাকি। তাহলে এটা হচ্ছে WHO অ্যানালজেসিক লেটার। আমরা এইভাবে পেইনটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। যদি এটাতেও পেইন কন্ট্রোল না হয় তখন আমরা কি করি? ডেফিনেটিভ ট্রিটমেন্ট আছে একটা, ডেফিনিটিভ, সেটা হচ্ছে যে রেডিওথেরাপি, রেডিও থেরাপি, এটা হচ্ছে যে ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তাহলে দেখেন আপনাদের কোশ্চেনগুলা সাধারণত এভাবে আসে যে প্রোস্টেটিক কার্সিনোমা লো গ্রেড বা হাই গ্রেড এভাবে একটু কম আসে। একবারে আসে যে ইয়ং এজে হলে কি করতে হবে, ওল্ড এজে হলে কি করতে হবে, এবং মেটাস্ট্যাটিক ডিজিজ যদি হয় তাহলে কিভাবে ট্রিটমেন্ট করব, মেটাস্ট্যাটিক ডিজিজ উইথ বনি পেইন থাকলে কিভাবে ট্রিটমেন্ট করব। যদি পেইনের কথা বলে তখন উপরের গুলো চিন্তা করার দরকার নেই, তখন শুধুমাত্র অ্যানালজেসিক এর কথা চিন্তা করবেন। এই যে অ্যানালজেসিক যে ল্যাডারটা দেখালাম, এটা হচ্ছে পেইন হলে হচ্ছে যে ইনিশিয়াল ট্রিটমেন্ট। আপনাদের কোশ্চেনে এভাবে উল্লেখ থাকবে যে এরকম একটা প্রোস্টেটিক কার্সিনোমার পেশেন্ট,
সে হচ্ছে যে লো ব্যাক পেইন নিয়ে আসছে, এখন আপনি তাকে ইনিশিয়ালি কিভাবে ট্রিটমেন্ট করবেন? ইনিশিয়ালি ট্রিটমেন্ট দিতে গেলে আপনাকে ডাব্লিউএসও অ্যানালজেসিক ল্যাডার ফলো করতে হবে। আর যদি বলে এরকম বনি পেইন নিয়ে আসছে, আপনি ডেফিনেটিভ ট্রিটমেন্ট দিবেন, তাহলে আপনাকে সেখানে রেডিওথেরাপি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? কারণ রেডিওথেরাপি দিলে মোটামুটি পেইন বেশ কমে এবং তার ক্যান্সারের সিমটমেরও কিছুটা উপকার হয়। কারণ আপনারা দেখেছেন যে আমরা হাই গ্রেডে আমরা কিন্তু কিছু কিছু জায়গায় রেডিওথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করেছি। তাহলে এখানে এটা আমরা চলে গেলাম যে ট্রিটমেন্ট, প্রোস্টেটিক কার্সিনোমার ট্রিটমেন্টে আমরা চলে আসলাম। এখানে দেখেন একটা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রোস্টেট, এটার একটা ছবি দেওয়া আছে। ট্রান্সইলোথারাল রিসেকশন প্রোস্টেট আমরা ইউজুয়ালি করে থাকি হচ্ছে যে ওই যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে করে থাকি। আর হচ্ছে যে আরো আমরা করে দিই যে আমরা এখানে প্রোস্টেটিক কার্সিনোমাতে আমরা এটা করে থাকি, ঠিক আছে, যদি ওল্ড এজে ফিট পেশেন্ট হয়। তাহলে মোটামুটি আমরা এগুলাই প্রোস্টেটিক কার্সিনোমা থেকে এই জিনিসটুকুই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা মোটামুটি এই জিনিসটুকুই যদি মাথায় রাখেন, আপনাদের প্রোস্টেটিক কার্সিনোমা থেকে কোনো কোশ্চেনই মিস হবে না, ঠিক আছে? আর এটা ইউরোলজির খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। ইউরোলজিতে আরো বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। তো আপনারা আহ, মোটামুটি যারা এমআরসিএস পার্টের প্রিপারেশন নিচ্ছেন বা প্রিপারেশনের ভিতরে আছেন, তারা এই টপিকটা ভালো করে পড়বেন, আমাদের ক্লাসগুলো ফলো করবেন, আমাদের ক্লাসগুলো টাইমলি করার চেষ্টা করবেন। যারা রিসেন্ট বিসিএস দিলেন, বিসিএস এর জন্য অনেকে ব্যস্ত ছিলেন, তারা হয়তো পোস্ট গ্রাজুয়েশন অথবা যারা একটু বিদেশি ডিগ্রি নিতে চান, বিদেশি ডিগ্রি আমাদের সার্জনদের জন্য এমআরসিএস ডিগ্রিটা খুবই রেসপেক্টফুল একটা ডিগ্রি। এটা এখন অনেকেই করছেন, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকুক আর না থাকুক, অনেকেই অনেকেই কি মানে আমি অনেক সার্জন যারা উড বি সার্জন দেখলাম, অনেকেই এই ডিগ্রিটার দিকে ঝুঁকতেছেন আর কি। তো আমাদের জেনেসিসে আউটলেয়ার উইং এ আমরা এমআরসিএস পার্ট এ পার্ট বি এই সেন্টারটা আমাদের আছে, এবং আপনাদের জন্য বিশেষ একটা অফার চলতেছে 10 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত, আউটলেয়ার বর্ষা অফার, যেখানে প্রিভিয়াস ডক্টর, আমাদের যারা প্রিভিয়াস ডক্টর আছেন তারা যেখানেই থাকেন না কেন, জেনেসিসের সাথে যুক্ত থাকলেই প্রিভিয়াস যারা ডক্টর আছেন তাদের জন্য 20% ডিসকাউন্ট, এবং যারা নিউ ডক্টর অ্যাডমিট হবেন তারা 15% ডিসকাউন্টে আমাদের 20 জুলাই পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকছে। আজকে তো 19 জুলাই, আগামীকাল 20 জুলাই, আগামীকালই শেষ সুযোগ। তো যারা এর মধ্যে এনরোল করেছেন তাদেরকে স্বাগতম, তারা আমাদের ক্লাসগুলো করবেন। এবং যারা এখনো এনরোল করেননি, যারা বিসিএস এর জন্য ব্যস্ত ছিলেন বা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন, তারা আগামীকালের মধ্যে যারা যারা করতে চান তারা এনরোল করে ফেলবেন। আমরা আমাদের অনেক স্কিলড মেন্টর প্যানেল আছে পার্ট এ এবং পার্ট বি এর জন্য। এবং আমাদের প্রিভিয়াস যে সাকসেস রেট এটা অনেক ভালো, আপনারা দেখে থাকবেন। শুধুমাত্র আমাদের এই অফারটা আউটলেয়ারের জন্য না, আসলে আমাদের সবগুলো সেক্টরেই, এফসিপিএস রেসিডেন্সি বা অন্যান্য যে সেক্টরগুলো আছে সবগুলাতেই আমাদের এই অফারটা চলছে। তো আপনারা যারা এখনো এনরোল করেননি তারা তাড়াতাড়ি এনরোল করে ফেলেন, জেনেসিসের আর অংশীদার হন, জেনেসিসের সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।